রিটেন এই 900 মার্কসের মধ্যে হচ্ছে এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি মার্কস গুলোর মধ্যে। একটা হচ্ছে যে 700, আর একটা হচ্ছে 200। এই 700 মার্কসের মধ্যে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে বাংলা, ইংলিশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এবং এই 200 মার্কসের মধ্যে আমি ভাগ করতে পারি ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি প্লাস সায়েন্স। এই 200 মার্কসের পরীক্ষাগুলোর মধ্যে 200 মার্কসের নাম্বার ক্যারি করার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস, যেটা আমি করেছিলাম। আর এই 700 মার্কসে আপনার যে মার্কস গেইন করতে হয়, তাহলে এটার মধ্যে আপনার লাগবে ভাষাগত দক্ষতা। সেই ভাষাগত দক্ষতার উপরে হচ্ছে মূলত ক্যাডারটা নির্ভর করবে আপনাদের। যেমন হচ্ছে আমি যদি 40-এ যারা মার্কশিট দেখেছেন তারা দেখবেন যে তারা ম্যাথ, মেন্টাল এবং সায়েন্সের মধ্যে মোটামুটি এক্সপেক্টেড মার্কস বা 90% এক্সপেক্টেড মার্কস গুলো পেয়েছেন। কিন্তু মূলত হচ্ছে যে মার্কস ডিফারেন্স করে হচ্ছে বাংলা, ইংলিশ, বাংলা অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তার মধ্যে হচ্ছে যে এই 700 মার্কসের মধ্যে হচ্ছে আপনাকে প্রচুর হাতে লিখতে জানতে হবে। সে যারা ক্যাডার হয় তাদেরকে দেখবেন তারা হয়তো বাংলা ভালো পারে, বাংলা তাদের বাংলা লেখনী ভালো, কিংবা হচ্ছে ইংরেজি লেখনী ভালো। তো এই দুটো লেখনীর মধ্যে কারো যদি একটা দুর্বলতা থাকে তাহলে ক্যাডার পাওয়াটা একটু কঠিন। যেমন আমি যদি বলি হচ্ছে আমাদের ক্যাডারের মেরিট লিস্ট করা হয় 1100 মার্কসের। এই 1100 মার্কসের মধ্যে 900 মার্কস হচ্ছে রিটেনের, 200 মার্কস হচ্ছে ভাইবা। এই ভাইবা 200 মার্কসকে যদি আমি এখন কথা না বলি, সেক্ষেত্রে হচ্ছে আমি কথা বলবো 900 মার্কস নিয়ে। এবং 900 মার্কসটাই হচ্ছে আপনার ক্যাডারটুকু বানাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। মূলত ধারণা করে 80% যারা ক্যান্ডিডেট থাকে ওরা রিটেনের মার্কসের উপর হচ্ছে মূলত ক্যাডারটুকু হয়। এই 80%-এর মধ্যে নাম্বার ডিফারেন্স হয় মূলত হচ্ছে এই 700 মার্কসের মধ্যে। যারা এই 700 মার্কসের মধ্যে মোটামুটি 60 টু 63% মার্কস পায়, ওরা মূলত ক্যাডার হয়ে যায়। কারণ হচ্ছে যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যারা একটু ম্যাথ বিজ্ঞান মোটামুটি একটু ভালো পারে, তাদের ক্ষেত্রে ম্যাথ, মেন্টাল এবিলিটি এবং সায়েন্সের ক্ষেত্রে নাম্বার খুব একটা ডিফারেন্স হয় না। নাম্বার ডিফারেন্স হয়ে যায় হচ্ছে বাংলা, ইংলিশ এবং বাংলা শেফার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে। তো আমি এই জায়গায় বলার জন্য যদি শুরু করি, তাহলে এই জায়গার মধ্যে হচ্ছে যে আমি যেটা করেছিলাম, আমার সবচেয়ে বড় দুর্বলতা আমার কাছে মনে হয়েছিল যে আমি বাংলা খুব একটা সেই সময় বুঝতাম না বা পারতাম না হচ্ছে যে কিভাবে কোন ধরনের প্রশ্ন আসে। আবার একইভাবে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, যে আমি কিভাবে লিখতে হয় বাংলাদেশ অ্যাফেয়ার্স, এই বাংলাদেশ অ্যাফেয়ার্স আসলে সবাই লিখে, বাট কিভাবে লিখলে আসলে খুব বেশি মার্কস পাওয়া যায় তা আমার জানা ছিল না। এটার মধ্যে সর্বোচ্চ 70% মার্কসও পাওয়া যায় বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে। আর এই মুহূর্তে যে নতুন ট্রেন্ড চালু হয়েছে 45তম বিসিএস থেকে, সেই ট্রেন্ডের মধ্যে হচ্ছে যে আমরা বলতে পারি যে প্রশ্নগুলো যাই আসবে সেটা ভাষাগত দক্ষতাপূর্ণ। ভাষাগত দক্ষতাপূর্ণ বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে, আপনাকে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মাধ্যমে কথা বলতে হবে যে পরীক্ষকের সাথে আপনার খাতার মধ্যে। ধরেন আপনার যদি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি দুর্বল থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি রিটেনের মধ্যে আর যাই হোক কিছু লিখে আসতে পারবেন না। এই মুহূর্তে যে পরীক্ষা প্রশ্নগুলো হচ্ছে, যারা 45 বিসিএস প্রশ্নগুলো দেখেছে, এর আগেও যারা 41 থেকে 45 এই কোশ্চেনগুলো একটু দেখলে দেখবেন যে মোটামুটি এখন পরীক্ষক চাচ্ছে হচ্ছে আপনি ডেটা, গ্রাফ, চার্ট না দিয়ে হচ্ছে মোটামুটি লিখে আসার জন্য। তো আমি যে ক্ষেত্রে যেটা করেছিলাম, যারা এটা এই লাইভটা আজকে শুনবেন বা আজ থেকে অনেকদিন পরেও শুনবেন, যে 46-এ রিটেন দেওয়ার পর পিলিয়ে টিকার পরে শুনবেন, তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে প্রথমে রিটেন প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আগে সিলেবাসটা কি। সিলেবাসটা কি, তারপরে আপনাকে বুঝতে হবে যে একটা আপনি এই সিলেবাসটা আকারে কিছু নোট খাতা তৈরি করবেন। নোট খাতা তৈরি করবেন যাতে হচ্ছে আপনার মোটামুটি যে এক বসায় মানে এক সপ্তাহের মধ্যে পুরো একটা সাবজেক্ট একটা রিভিশন দিতে পারি, এবং পরীক্ষার আগের রাতে যাতে আপনার সবটুকু রিভাইজ দেওয়ার জন্য হচ্ছে যে একটা নোট খাতা থাকে। তো প্রথমে যে নোট খাতা থাকতে হবে। এরপরে আমি যদি বলি হচ্ছে যে ডেইলি পেপার পড়ার অভ্যাস থাকতে হবে। পেপার পড়ার অভ্যাস থাকতে হবে, কারণ হচ্ছে বাংলা এবং ইংরেজি। বাংলা ক্ষেত্রে আমি বলবো প্রথম আলো পত্রিকা, এবং ইংরেজির ক্ষেত্রে বলবো আমি ডেইলি স্টার পত্রিকা। তো আমি শুরু করি একটু অন্য সাবজেক্ট দিয়ে হচ্ছে ইংলিশ। মানে ইংলিশের মধ্যে আমি যেটা ফেস করেছি, ইংলিশের মধ্যে হচ্ছে সবাই একটা কথা বলে প্রথমে যে ভোকাবুলারি শিখতে হবে। ঠিক আছে, ভোকাবুলারি শিখতে হবে। এখন সবাই বলছে মূলত হচ্ছে ব্যালেন্সে 333টা যে ওয়ার্ড আছে,
সেটা পড়লে আসলে হয়ে যায়। কিন্তু আমি যাই একটু একটা কথা বলতে চাই, ভোকাবুলারির মধ্যে হচ্ছে দুই ধরনের ভোকাবুলারি আছে। একটা হচ্ছে হ্যাঁ আপনি ব্যালেন্সে 333 তো পড়বেনই, সাথে পেপার থেকে ডেইলি আমাদের গতানুগতিক যে ইভেন্ট গুলো হচ্ছে, যেমন হচ্ছে পদ্মা সেতু নিয়ে, মেট্রো রেল নিয়ে, আপনি যে ডেইলি স্টার থেকে ওয়ার্ড গুলো পড়েন বা ট্রান্সলেশনের জন্য, তো ডেইলি স্টার থেকে হচ্ছে গতানুগতিক সময়ের ওয়ার্ড গুলো, আপনি যদি পড়েন তখন আপনি ট্রান্সলেশন আনসার করতে পারবেন। সেক্ষেত্রে না হলে কিন্তু খুব একটা আনসার করা যায় না। এমন যদি ট্রান্সলেশন হয়, কিংবা যদি বলেন এসে রাইটিং হয়, সে শুধুমাত্র ব্যারন্সে 333টা বা শুধু ভোকে মুখস্থ করে গেলে পরীক্ষা হলে আনসার করা যায় না। ভোকে মুখস্থ করবেন, শুধু 333টা মুখস্থ করলেই হবে না, হচ্ছে গতানুগতিক আর্টিকেলের উপর, মেট্রোয়েল হতে পারে, পদ্মা সেতু হতে পারে, এই আর্টিকেলের উপর যদি একটু পড়াশোনা করেন তাহলে আপনি দেখবেন অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড আসছে, এবং এই ওয়ার্ড গুলোই মূলত ট্রান্সলেশন ইউজ করা হয়ে থাকে। তো এবং ওই জায়গা থেকে আপনি ওই ভোকাবুলারি ইউজ করে পরীক্ষা হলে লিখতে পারবেন, না হয় খুব একটা পারবেন না। এবং আমি একটা কথা বলি হচ্ছে যে আমরা মূলত 900 মার্কসের মধ্যে আমি যে একটু ভাগ করে ফেলেছিলাম, একটা হচ্ছে 700 আর একটা হচ্ছে 200। এবং 700 মার্কসের মধ্যে হচ্ছে দুইটা সাবজেক্টে খুব বেশি মার্কস তোলা যায়, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, অন্তত আমার মতে। কেউ যদি মনে করে যে এই যে এই দুইটা সাবজেক্টে, তার ইংলিশের মধ্যে যদি আপনি মূল 55 থেকে 60% মতো মার্কস আপনি ক্যারি করতে পারেন, তাহলে আপনি ক্যাডার হয়ে যাবেন, যদি অন্য সাবজেক্ট গুলো অন এভারেজ আপনি দিয়ে আসতে পারেন। কিন্তু আমার সেটা মতামত। এবং এই 200 মার্কসের মধ্যে হচ্ছে ম্যাথ, মেন্টাল এবিলিটি এবং সায়েন্সের মধ্যে হচ্ছে যে আপনারা কতটুকু পড়াশোনা করছেন সেটা ইম্পর্টেন্ট। আমি যদি একটু বলি যে আমি আমার পড়াশোনা শুরু করছিলাম হচ্ছে 41 বিসিএস থেকে। আমি 41 বিসিএস ছিল আমার প্রথম বিসিএস। আমি আমার 41-এ রিটার্ন দেয়া, আমার 41-এ রিটার্ন দিছি, আমি 43-এ দিছি, আমি 44-এ দিছি, 45-এও আমার প্রিলে আসছিল, বাট আমি 45-এর রিটার্ন টুকু দিই নাই। তো আমার এই তিনটা বিসিএস রিটেন থেকে আমি একটু শিখছি যে পড়াশোনা করবেন রিটেনে খুব কম, কিন্তু হচ্ছে পরীক্ষায় লিখে আসতে হবে। এবং এই লিখে আসার জন্য আপনার কয়েকটা সেগমেন্টে খুব ভালো হবে। একটা হচ্ছে যে আপনার নোট বিল্ডিং ক্যাপাবিলিটি খুব ভালো থাকতে হবে, সেটা যে কোনো সিলেবাস ধরে ধরে নোট বিল্ডিং ক্যাপাবিলিটি খুব ভালো থাকতে হবে। হচ্ছে যে সিলেবাস ধরে ধরে পরীক্ষার আগের রাতে যাতে আপনি পুরো একটা সিলেবাস কভার করতে পারেন। পরীক্ষার আগের রাতে যদি সিলেবাস কভার করতে না পারেন, তো আপনি যত ভালো নোট করেন, যতগুলো খাতা থেকে নোট করেন, তাহলে ওই নোটের খুব একটা মূল্য হবে না। এবং নোট করতে আমি যদি বলি হচ্ছে যে পয়েন্ট দিয়ে নোট করবেন, হচ্ছে একটা বিশাল একটা টপিক একটা টিকা লিখবেন, সেই টিকার জন্য 3 পৃষ্ঠা টিকা লিখবেন না কখনো। টিকার মধ্যে হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে একটা পেজের হাফ, যদি আপনি একটা এটা যদি একটা পেজ হয়, সেই পেজের অন্তত হাফ পোর্শন যদি আপনি 50% মধ্যে নোট খাতার মধ্যে লিখে রাখেন গুরুত্বপূর্ণ শব্দগুলো, গুরুত্বপূর্ণ ডেটাগুলো, তাহলে হচ্ছে যে খুব ভালো নোট লিখতে পারবেন। আরেকটা কথা আমি যদি বলতে পারি, পেপার যখন পড়বেন, পেপারের ভোকেবুলারি যখন লিখবেন, বাংলা শব্দ চয়ন বা ইংরেজি শব্দ চয়ন গুলো দেখবেন। ভোকেবুলারি বলতে শুধু ইংরেজি ভোকেবুলারি বলা হয় না, বাংলা ভোকেবুলারি বলা হয়। আপনি বাংলার ক্ষেত্রে যত ভালো বাংলা শব্দ চয়ন করবেন তত ভালো হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এত ভালো বাংলা শব্দ লিখতে পারি কিনা পরীক্ষা হলে, এত কম সময়ে 4 ঘন্টার মধ্যে। আমরা এত সহজে পারি না, তবে প্রচুর যখন আপনি কোচিং এ পরীক্ষা দিবেন, তাহলে খুব সহজে আপনি শব্দগুলো লিখতে পারবেন খুব সহজে। এই লেখার কোয়ালিটি, লেখার স্পিড যত আপনার ভালো থাকবে, তত ভালো তত ভালো আপনার পরীক্ষার খাতা হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি সবসময় একটা কথা বলে থাকি যে লিখতে জানতে হবে, দ্রুত লিখতে হবে। আমার কয়েকটা জিনিস, প্রথম হচ্ছে কয়েকটা জিনিস থামরুল হচ্ছে, প্রচুর লিখবেন, নির্ভুল লিখবেন, বাংলা বানান সহ, বা আপনার যাতে লেখা বোঝা যায় এই জিনিস এইভাবে লিখবেন। এবং সেটা হচ্ছে আপনার লেখা যাতে অন্যজন থেকে একটু ডিফারেন্ট হয়। আপনি যাতে এমন ভাবে না লিখেন যে আপনার লেখা এবং অন্যজনের লেখা একই রকম মনে হয়। যদি একই রকম লেখা মনে হয়, তাহলে মানে খুব একটা পরীক্ষা ডিফারেন্সিয়েট করতে পারবেন না। ধরুন হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে একটা লেখা লিখবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা হচ্ছে ইম্পেরিক্যাল ইস্যু লিখতেছেন। ইম্পেরিক্যাল ইস্যুর ইন্ট্রোডাকশনটা আপনি কেমন দিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে। ইন্ট্রোডাকশনের মধ্যে অনেকে যে কোনো একটা কারো হচ্ছে উক্তি দিয়ে শুরু করে। আমি যখন ইম্পেরিক্যাল ইস্যু এটা করেছিলাম 43তম বিসিএস এর মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে আমি পেপারে হেডলাইন দিয়ে শুরু করেছিলাম, 4টা থেকে 5টা পেপার হেডলাইন দিয়ে শুরু করেছিলাম, যাতে হচ্ছে একটু ডিফারেন্ট মনে হয়, যে হচ্ছে যে আমার লেখা ডিফারেন্ট মনে হয়। এবং হচ্ছে আমি যে কোনো লেখাকে অন্তত কয়েকভাবে ভাগ করে ফেলবেন। আমি এটা বলি হচ্ছে যে প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে মেইন বডি, তারপর হচ্ছে যে সরকার কি কি এই বিষয়ক পদক্ষেপ নিয়েছে, এবং থার্ড, এবং এরপরে হচ্ছে আপনার কিছু মতামত দিবেন পরীক্ষার হলে, মানে প্রশ্ন হিসাবে। এখন আমি প্রশ্নটাকে মোটামুটি দুই